আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি যাত্রা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন বাস যাত্রায় ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, সেই সাথে জানাবেন কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা। স্নেহা, আপনি জানেন যে আজকে ঈদের আসলে ষষ্ঠ দিন এবং ঈদের কিন্তু সরকারি ছুটির দিন কিন্তু 10 দিন ছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকেও ঈদের ফিরতি যাত্রীরা যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আমরা একটু আগে আপনাকে কমলাপুর রেল স্টেশন চিত্রটিও দেখিয়েছি এবং সেই সাথে এখন যে চিত্রটি দেখাবো যে এখনও কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে কিন্তু একটু আগে অনেকগুলো বাস এসেছে এবং সেখানে হচ্ছে ঢাকায় যারা ছেড়েছেন ঈদের জন্য এবং তারাই কিন্তু আবার ফেরত এসেছেন ঢাকায় এবং কর্মজীবী যারা মানুষ আছেন যাদের হচ্ছে অফিস আদালত আছে তারা আসলে এখন হচ্ছে আস্তে আস্তে আসা শুরু করেছেন এবং তারা বলছেন যে এছাড়া আমি আরেকটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে একটু আগে যখন আমরা ঢাকা থেকে আসলে কারা কারা আসলে কোন কোন বাসগুলো আসলে অন্যান্য রুটে গিয়েছে সেটি যখন খোঁজ নিই তখন আমরা দেখতে পেরেছি যে এখানে আসলে এখনো ঢাকাও কিন্তু ছাড়া হচ্ছে এবং অর্থাৎ ঢাকাও কিন্তু মানুষ এখনো ছাড়ছেন কারণ ঈদের ছুটি কিন্তু আরো বেশ কিছুদিন আছে। তবে এখন যারা ঢাকায় এসেছেন তারা যেটি বলছেন যে তাদের কাছ থেকে হচ্ছে বাড়তি ভাড়া হচ্ছে আদায় করছে যে বাস যে যারা কন্ডাক্টর বা যারা আছেন বাস সংশ্লিষ্টরা তারা হচ্ছে বাড়তি ভাড়া আদায় করছে এবং সেই সাথে আমরা বাস কন্ডাক্টর বা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে আসলে যেহেতু ঢাকায় আসলে লোকজন কম আসছেন এবং সেই জন্য আসলে তারা ভাড়া আসলে তাদের হচ্ছে হিসাব নিকাশের জন্য আসলে তারা ভাড়া হচ্ছে বেশি দিচ্ছেন। তো এটিতে আসলে যারা সাধারণ মানুষ তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। তবে তারা বলছেন যে যেহেতু রাস্তাঘাট আসলে যানজট মুক্ত আছে এবং রাস্তাঘাট আসলে যানজটের কারণে আসলে কোনো ধরনের ভোগান্তি তারা পোহাতে হয়নি যেহেতু যানজট নেই, যেহেতু রাস্তা ফাঁকা আছে। তো এখন পর্যন্ত বেশ কয়েকটি বাস এবং এসেছে এবং সেখানে আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু একটি বাস এসে পড়েছে এবং সেখান থেকেও কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে নামবেন এবং তারা যেটি বলছেন যে আসলে ভোগান্তি তেমন একটা। তো সব মিলিয়ে আসলে যেটি বলতে চাই যে আসলে কমলাপুর রেল স্টেশনে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আসলে ভোগান্তি হয়নি, এখানেও সেই প্রেক্ষিতেই আসলে বাস টার্মিনালগুলোতে আসলে যানজটের যেহেতু যাত্রী চাপ আসলে কম, যাত্রীরা আসলে কম আসছেন সাধারণ মানুষ এখন সেই হিসেবে আসলে দুই জায়গাতেই আসলে যাত্রীদের চাপ আসলে কম দেখা হচ্ছে এবং সেই সাথে যাত্রীরা আসলে খুব ভোগান্তি কম পোহাতে হচ্ছে যাত্রীদের। তো এই ছিল সর্বশেষ খবর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ঈদ পরবর্তী যাত্রার খবর। ঈদুল আজহায় ছুটি শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। এই বিষয়ে জানাতে বরিশাল নদীবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি আমাদের জানাবেন যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন কিংবা সার্বিক চিত্র কেমন দেখছেন? দেখুন, পরিবারের সাথে ঈদ শেষে আবারও কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ এবং এই কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে যেমন গণপরিবহনগুলো তেমনি কিন্তু লঞ্চগুলো। আমরা যদি একটু ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোর কথা যদি একটু বলি প্রথমেই, তাহলে এর আগে প্রতিদিন কিন্তু ঢাকা বরিশাল রুটে 2টি লঞ্চ চলাচল করত। তবে ঈদকে কেন্দ্র করে গতকাল 8টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখছি যে 5টি লঞ্চ কিন্তু ঘাটে নোঙর করা আছে এবং সবগুলো লঞ্চেরই কিন্তু কেবিন প্রায় বুকিং শেষ বলে কিন্তু জানিয়েছে এই লঞ্চে যারা কর্মী আছে তারা। তবে এর পাশাপাশি অভ্যন্তরীণ যে রুটগুলো আছে যেমন ভোলা, লক্ষ্মীপুর, মধুচৌধুরীর হাট, মেহেন্দিগঞ্জ, এইসব জায়গা থেকেও কিন্তু
আসলে যারা তাদের কর্মস্থলে ফিরবে তারা কিন্তু সকালেই একটু আগে ভাগেই কিন্তু বরিশালে এসে উপস্থিত হচ্ছে, কেউ সড়ক পথে আবার কেউ নদী পথে তাদের কর্মস্থলে যেতে কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখেছি যে বেশ অনেকেই আসলে এখানে দেখেছি যে তারা এসেছে এবং তারা টিকিটের জন্য বিভিন্ন লঞ্চে গিয়েছে, তবে তারা তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট পায়নি বলে কিন্তু তারা জানিয়েছে। তবে যেটা অভিযোগ শোনা যাচ্ছে যে আসলে সবগুলো টিকিটেরই কিন্তু দাম বেড়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলবো। আপনি তো লঞ্চের টিকিট কাটতে এসেছিলেন, দেখলাম যে আমি আসছিলাম লঞ্চের কেবিন খোঁজার জন্য, আমি বিকালে যাব ফ্যামিলি নিয়ে, কিন্তু আসার পর আমি সব কটা লঞ্চে খুঁজলাম, খোঁজার পরে কোনো একটা লঞ্চের কেবিন পাই নাই, বুঝছেন। আচ্ছা, বাড়তি ভাড়ার কথা বলেও না, বলছে যে কেবিন নাই, বিক্রি হয়ে গেছে। আগে ভাড়ার বিষয়টাও উল্লেখ করে নাই, বলছে যে নাই কেবিনটা, স্টাফ কেবিনের স্টাফ কেবিনের অফার করে নাই। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনছি যে লঞ্চের আসলে কিন্তু কেবিন নেই বলে কিন্তু অনেকেই জানিয়েছে। তবে যেটা অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে সবগুলো লঞ্চেরই কিন্তু আসলে ভাড়া বাড়ানো হয়েছে বলে কিন্তু একটা অভিযোগ করছে যারা আছে ক্রেতা, লঞ্চের টিকিট ক্রেতা তারা, এবং সবাই বলছে যে অভ্যন্তরীণ রুটগুলোতে কিন্তু 50 থেকে 100 টাকা যেমন বাড়ানো হয়েছে লঞ্চের কেবিন প্রতি, ঠিক তেমনি যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেখানে ডেকের ভাড়া আগে 300 টাকা থাকলেও এখন কিন্তু সেটি 400 টাকা করা হয়েছে। এছাড়া আপনার সিঙ্গেল কেবিনের ভাড়া আগে 1000 টাকা থাকলেও সেটাকে এখন বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। এছাড়া ডাবল কেবিনের ভাড়া কিন্তু আগে 2000 টাকা থাকলেও সেটি এখন বর্তমানে 2400 টাকা করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে যাত্রীরা। তবে এইসব অভিযোগ মানতে নারাজ কিন্তু লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষ। তাদের দাবি যে সরকার নির্ধারিত ভাড়াই তারা আসলে এই যাত্রী পরিবহন করছে। এর আগে আসলে যাত্রীদের আকর্ষণ করতে আসলে ঈদের আগে কিন্তু তারা সরকারের যে নির্ধারিত যে ভাড়া তার চেয়ে তারা কম টাকায় আসলে এই যাত্রী পরিবহন করত বলে কিন্তু তারা জানিয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলছিলাম বরিশাল নদী বন্দর কর্মকর্তার সাথে, তিনিও আসলে একই কথা বলেছেন যে লঞ্চ ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াতেই কিন্তু আসলে এই যাত্রী পরিবহন করা হচ্ছে। এদিকে এই ঈদ পরবর্তী যাতায়াতকে কেন্দ্র করে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে নৌ পুলিশের কিন্তু টিম আছে, তারা কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে। এছাড়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছে তারা কিন্তু এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কঠোর অবস্থান কিন্তু আছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ঈদ পরবর্তী ফিরতি যাত্রার খবর বরিশাল নদী বন্দর থেকে। ঈদুল আজহার শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানাতে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আমাদেরকে জানাবেন মহাসড়কে যানজট বা কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা, কি বলছে যাত্রীরা? স্নেহা, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক হয়ে যারাই আসলে পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর পথে ফিরছেন, এই যাত্রীদের সঙ্গে কথা বলেছে, তারা যেটি বলছেন যে অন্যান্যবারের তুলনায় এবার আসলে তেমন ভোগান্তির চিত্র কিন্তু এই দুই মহাসড়কে নেই। অর্থাৎ নির্বিঘ্নে যানজট এড়িয়ে দুটি মহাসড়ক হয়ে মানুষ কিন্তু রাজধানীর পথে ফিরছেন। ঠিক যেভাবে তারা রাজধানী ছেড়ে বাড়িতে ফিরেছিলেন একইভাবে কিন্তু এই রাজধানীতে তারা ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার রয়েছে এখানেও আসলে কোথাও কোনো ধরনের যানজট নেই। তবে আজকে কিন্তু ঢাকামুখী লেনে যানবাহনের চাপ অনেকটাই বেশি এবং যাত্রীদের চাপও কিন্তু বেশি। যারাই আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে বাড়িতে ফিরেছিলেন সেই যাত্রীরা কিন্তু আছে রাজধানীতে প্রবেশ করছেন। বিশেষ করে কলকারখানা, পোশাক কারখানা শ্রমিকরা আজকে কিন্তু এই মহাসড়কে তাদের চাপ আমরা বেশি রেখেছি। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্ব রোড, বরপা, বরাবো এসব এলাকাতেও কিন্তু বিপুল পরিমাণে যাত্রী অর্থাৎ দূরপাল্লার যানবাহনে করে যারা এসেছেন তারা কিন্তু এখানে নামছেন।
তো দুটি মহাসড়ক হয়ে আজকে সকাল থেকেই ঢাকামুখী লেনে আসলে অনেক যাত্রীর চাপ রয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা ঈদের আগে যেমনি করে 11টি পয়েন্টে তাদের তৎপরতা জোরদার করেছিলেন, আজকেও কিন্তু তারা ঠিক একইভাবে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে যুক্ত হয়েছেন আনসার সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও যারা আছেন, তারাও কিন্তু সমন্বিতভাবে মহাসড়কে অবস্থান করছেন। তবে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট না থাকার কারণে যাত্রীরা ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নেই তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানীতে প্রবেশ করতে পারছেন। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই মুহূর্তের সবশেষ। স্নেহা। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হজ শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এ নিয়ে আরো জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন আজ কয়টি ফিরতি ফ্লাইট এসেছে, সেই সাথে হজ ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হাজিরা? হজের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় ঢাকায় কিন্তু ফিরতে শুরু করেছেন হজের যারা হজে গিয়েছিলেন সেগুলো হজযাত্রীরা। হাজিরা সকাল থেকে আমরা দেখতে পেলাম যে এখন পর্যন্ত একটি ফ্লাইট কিন্তু শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সে সকল যাত্রীরা কিন্তু হজযাত্রীরা কিন্তু ইতোমধ্যেই বের হওয়া শুরু করেছেন ইমিগ্রেশন ক্রস করে। তো যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে এবারের যে হজযাত্রা সেটি তারা বলছেন অনেকটাই নির্বিঘ্ন হয়েছে এবং তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। যেমনটা জানেন যে যখন হজে যাত্রা করা হয়েছিল তখন কিন্তু যে হজযাত্রী যারা ছিল তাদের ইমিগ্রেশন 2 ধাপে সৌদি আরবের ইমিগ্রেশনও কিন্তু শাহজালাল বিমানবন্দরে শেষ হয়ে যায়, যার ফলে কিন্তু তাদের যেতেও তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। তাছাড়া সার্বিকভাবে যদি একটু বলি যে এখানে যে ব্যবস্থাপনা রয়েছে, এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে অতিরিক্ত হজযাত্রী এবং সার্বিক যে অন্যান্য যাত্রীরা রয়েছেন তাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এখানে অতিরিক্ত আর্ম পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত একটি ফ্লাইট এখানে এসে পৌঁছয়, কিন্তু সারাদিনে এখন আমরা যেটি জানতে পারি যে 11টি ফ্লাইট এসে পৌঁছানোর কথা রয়েছে। আজকে সারাদিনে 11টি ফ্লাইটে মোট 2800 হজযাত্রী এসে পৌঁছানোর কথা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া সার্বিকভাবে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এয়ারপোর্ট ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা আমাদেরকে জানান যে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন যাতে করে খুব শীঘ্রই হাজিরা যে ইমিগ্রেশন পাস করার পরে বের হয়ে যেতে পারে। এছাড়া আমি বলে রাখতে চাই যে টার্মিনাল 2-তে যে বহির্গমন রয়েছে সেই বহির্গমন দিয়ে কিন্তু ইতোমধ্যেই প্রায় শতাধিক যাত্রী কিন্তু বের হয়ে গিয়েছেন। তাছাড়া অনেকেই কিন্তু এখনো ইমিগ্রেশনে রয়েছেন, সেই সিরিয়াল অতিক্রম করে কিন্তু তারা বের হবেন। তাছাড়া এখানে আমরা দেখতে পেয়েছি যে হাজিরা এসেছেন যারা, তারা অনেকেই তাদের ছোট শিশু সন্তানটিকেও কিন্তু অনেকে নিয়ে গিয়েছেন। এছাড়া অনেকে তার বৃদ্ধ পিতামাতাকে নিয়ে বের হচ্ছেন হজের যে যাত্রা সেটি সে সম্পন্ন করে। তাছাড়া আমরা জানতে পারি যে এবারের যে হজ যাত্রায় সৌদি আরবে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অতিরিক্ত গরমের কারণে কিন্তু হিট স্ট্রোকে বেশ কয়েকজন হজ যারা করতে গিয়েছেন সে সকল হাজিরা সেখানে মারা যান। তাছাড়া যদি বলি যে তেমন কোনো বেগ পোহাতে হয়নি তাদেরকে সেখানে হজের যে সার্বিক প্রস্তুতি অথবা হজের যে সার্বিক ব্যবস্থাপনা ছিল সেখানে তাদের কোনো বেগ পোহাতে হয়নি। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে যে বহির্গমন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর যে স্বজনরা রয়েছেন, হাজিদের যে সকল স্বজনরা রয়েছেন তারা এখানে ভিড় করছেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু অনেকটা হার্ড লাইনে যেতে হচ্ছে তাদেরকে ব্যবস্থাপনা করতে। তারা কিন্তু বাঁধ মানছেন না, অনেকে ভিতরে ঢুকে যেতে চাচ্ছেন। এছাড়া এখানে সার্বিকভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা বলছেন যে হজের যে যাত্রীরা তারা আশায় কিন্তু এখানে অতিরিক্ত যে স্বজন রয়েছে, হাজিদের স্বজনরা রয়েছে তারা এখানে এসে ভিড় করছেন।
এখনো কিন্তু প্রায় 10টি ফ্লাইট বাকি রয়েছে। দিনের বিভিন্ন সময়ে রাত পর্যন্ত কিন্তু এই সকল ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক যিনি ছিলেন। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি এটি এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তো সার্বিকভাবে যদি বলতে চাই যে হাজিরা তেমন কোনো ভোগান্তির কথা আমাদেরকে জানাননি। তারা বলছিলেন যে অনেকটা স্বস্তির একটি হজ যাত্রা শেষ করে তারা এখানে এসেছেন। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হজ যাত্রার ফিরতি ফ্লাইট নিয়ে বিস্তারিত। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পল্লীগুলোতে। বিস্তারিত জানাতে পটুয়াখালী ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম ও ছোটন সাহা। শুরুতে যাচ্ছি পটুয়াখালীতে। ইব্রাহিম, আপনি আমাদের জানাবেন কাঙ্ক্ষিত মাছ শিকার করা নিয়ে জেলেদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ সেনা। যেমনটি বলেছিলেন, আপনি জানেন যে দীর্ঘ 58 দিনের একটি অবরোধ ছিল মাছের উপরে, যে জন্য আসলে মাছ সংরক্ষণ, পরিবহন এবং সম্পূর্ণরূপে আপনার নিষিদ্ধ ছিল। এবং কাল রাত 12:01 থেকে কিন্তু সমুদ্রে যাত্রা করেছে হাজার হাজার জেলে এবং সমুদ্রগামী যে জাহাজগুলো সেগুলো। আমি কথা বলেছি মৎস্য বন্দরের মহিপুর আলিপুরে, সেখানে তারা আমাকে জানিয়েছেন যে তাদের মিনিমাম 4-5 হাজার যে সমুদ্রগামী যে ট্রলার সেগুলো ফিশিং ট্রলার সেগুলো গভীর সমুদ্রে গিয়েছেন। এছাড়া আজকে সকাল থেকে যে মাছগুলো আসছেন সেগুলো কিন্তু আসলে নদী বা সাগর মোহনায় যে ছোট ছোট ট্রলারগুলো ছিল সেই ট্রলারগুলো কিন্তু এসেছে এবং সেরকম আশানুরূপ মাছ কিন্তু তারা পায়নি। এছাড়া আমি কথা বলেছি যে সেখানের যে আপনার যে মাছ ব্যবসায়ী তাদের সাথে, তারা আমাকে যে জিনিসটি জানিয়েছেন, তারা বলেছেন যে আসলে তাদের যে সমুদ্রে গভীর সমুদ্রে যেতে একটি ট্রলারের অন্তর্পক্ষে আপনার 7 দিন, 10 দিন এবং 15 দিন সময় লাগে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে রসদ যেটা দরকার, আসলে মূল জিনিস হলো বরফ। সেই বরফ অনেক বোটই এখন পর্যন্ত পায়নি। তার একটি কারণ হলো যে বিদ্যুতের ঘাটতি। এই যে বিদ্যুৎ আপনার নেই বিদায় অনেক বরফ কল এখনো আসলে বরফ আসতেছে না বিদায় কিন্তু তাদের এই যে সমুদ্রে যাবে সেই সমুদ্রে যেতে পারতেছে না, এবং না যাওয়ার কারণে কিন্তু এখনো অনেক বোটে আপনার বরফ তুলতে পারতেছে না। এছাড়া কিন্তু যে সমুদ্রে যাওয়ার জন্য যে রসদগুলো, সেই রসদও তারা কিন্তু আসলে নিয়েছেন ঠিক মতো, কিন্তু বরফের কারণে তারা যেতে পারতেছে না। এছাড়া আমি কথা বলেছি এখন বর্তমানে মহিপুর আলিপুর এবং রাঙ্গাবালি গলাচিপার যে মৎস্য যে স্থানগুলো আছে যেখানে তারা মাছ কেনাবেচা করেন, সেখানে তারা বলতেছেন যে সেখানে যে মাছ আসছেন বর্তমানে সেই মাছের দাম কিন্তু অনেক, সেই মাছের দাম কিন্তু অনেক। যেমন আপনি তারা একটা কথা বলেছেন যে সেখানে 800, 900 এবং 700 গ্রামের যে মাছের দাম সেগুলোর মন 78,000, 79,000 থেকে 80,000 টাকা। এছাড়া 500 গ্রাম থেকে 600 গ্রাম যে মাছ সেগুলোর মন হলো 50,000 থেকে 52,000 টাকা। এছাড়া 400 থেকে 550 গ্রামের যে মাছ তার মন হলো 45,000, 46,000 থেকে 47,000 টাকা। এছাড়া 400 গ্রামের নিচে যে মাছ তার মন হলো 30,000 টাকা থেকে 35,000 টাকা। কিরকমের দাম বা কিরকম ভালো লাগতেছে ভারতের সাথে মূল রেখে? অবরোধ এখন আমাদের বোট গেছে, রাত্রে 12টা বাজে গেছে, কিন্তু এই বোটগুলো এখনো আসে নাই। তবে আরো 2-3 দিন লাগবে আসতে। আর ছোট ছোট বোটগুলো আসছে, তারা মাছ তেমন একটা পায় নাই, কিছু কিছু আর কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এই ছিল পটুয়াখালী থেকে মাছের উপর অবরোধ নিয়ে আমার কাছে এখন সর্বশেষ। আমরা ফিরে যাব ভোলাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ছোটন শাহ। তার কাছে শুনবো যে আসলে ওখানের মাছের দরদাম কিরকমের মাছ পাওয়া গেছে। ছোটন, আপনি যেমনটি বলছিলেন পটুয়াখালীর যে পরিস্থিতি, বলা যায় যে একই অবস্থা ভোলারও। কারণ হচ্ছে টানা 58 দিন পরে বঙ্গোপসাগরে কিন্তু মাছ ধরা শুরু হয়েছে এবং জেলেদের মাঝেও প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করেছি। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু ফিশিং বোটগুলো কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা করেছে মাছ ধরার উদ্দেশ্যে। জেলেদের প্রত্যাশা যে তারা
যে মাছ শিকারে যাওয়ার পর তারা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ নিয়ে আবার ফিরবেন। যেহেতু টানা 58 দিন মাছ ধরা শিকার বন্ধ ছিল, সেই হিসেবে তাদের যে পরিবার পরিজন নিয়ে তারা অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন, অনেকটা সংকটে পড়েছেন এবং এখন হচ্ছে তাদের সেই সংকট দূর করার স্বপ্ন তাদের চোখ মুখে। তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন এবং সেই ইলিশ বিক্রির টাকায় তারা যে সংকটে ছিলেন সেই সংকট তারা দূর করবেন, এমনটি স্বপ্ন তাদের রয়েছে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কি পরিমাণ ইলিশ জেলেরা পাচ্ছেন, কারণ হচ্ছে প্রত্যেকটি যে খেও, এক একটি খেও দিতে তাদের 7 থেকে 8 দিন তাদের সময় লাগে, কারণ সাগরে গিয়ে তাদের আবার উপকূলের ঘাটে ফিরতে তাদের 7 দিন সময় লাগে। সেই হিসাবে তখনই আসলে বলা যাবে যে এই দীর্ঘ বিরতির পর জেলেদের যে কি পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে সেই ব্যাপারটি। তবে মৎস্য অফিস থেকে বলা হয়েছে যেহেতু তাদের টানা মাছ ধরা বন্ধ থাকায় তাদের অভিযানগুলো সক্রিয় ছিল এবং তারা ইলিশ সংরক্ষণ, ইলিশ সামুদ্রিক মাছ সংরক্ষণের লক্ষ্যে তারা অনেকটাই সক্রিয় থাকার কারণে তারা মনে করছেন এবং একই সাথে ভারত এবং বাংলাদেশের যে নিষেধাজ্ঞা সেটি একই সময়ে হওয়ার ফলে এবছর আসলে নিষেধাজ্ঞা অমান্য করে কারোরই মাছ ধরার সুযোগটি ছিল না। একই সাথে অভিযান তৎপরতা ছিল। তো সেই হিসেবে মৎস্য বিভাগ মনে করছে যে তাদের যে ইলিশ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা 1,84,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা তাদের অর্জিত হবে এমনটি বলা হয়েছে। তবে ঘাটগুলোতে বলা যায় এখন যে মাছের দরদাম সেটি বলা যায় অনেকটাই চড়া, কারণ মেঘনায় ইলিশ সংকট রয়েছে, একই সাথে তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকট রয়েছে। এখন যদি সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে স্থানীয় বাজারগুলোতে সেই প্রভাবটি পড়বে এবং হয়তো বলা যায় যে ইলিশের দরদাম অনেকটাই নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে যে 58 দিন পর বঙ্গোপসাগরে ইলিশ ধরা শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। স্নেহা, ইব্রাহিম এবং ছোটন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম নিষেধাজ্ঞার পর কাঙ্ক্ষিত মাছ শিকার নিয়ে বিস্তারিত। ব্যবসা গরমে চুয়াডাঙ্গার জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি আমাদের জানাবেন জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেই সাথে শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই টানা মৃদু তাপদাহ হয়ে যাচ্ছে। তো তাপদাহ কিন্তু প্রচন্ড পরিমাণ ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে। তো মূলত ভ্যাপসা গরম অনুভূতি হওয়ার কারণ কিন্তু যে আবহাওয়া আমাকে যেমনটি জানিয়েছে সেটা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গত পরশু দিন কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে 36 ডিগ্রি সেলসিয়াস। আজকে কি এখনো পর্যন্ত আপডেট আমাকে আবহাওয়া অফিস দেয়নি, ওনারা জানিয়েছে 12টায় আপডেট দিবে আর কি। তো সেক্ষেত্রে আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রতিদিন গত পরশু দিন থেকে আজকে পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে, কিন্তু ভ্যাপসা গরম কিন্তু কমছে না। ভ্যাপসা গরম না কমার কারণ হচ্ছে বাতাসের আর্দ্রতার যে পরিমাণ, সে পরিমাণ কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। আবার যে চুয়াডাঙ্গাতে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে না তা না, জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে ক্ষণিকের জন্য, বলা যেতে পারে পর্যাপ্ত পরিমাণে না। তো আসার খবর যেটা হচ্ছে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে আজকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূলত যে বিষয় সেটা হচ্ছে যে এই বৃষ্টি যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলেই কিন্তু তাপমাত্রা কিংবা ভ্যাপসা গরম অনুভূত কম হবে, এতে জনজীবনের স্বস্তি ফিরে পাবে বলে আমাকে জানিয়েছে। শুধু তাই না, এই যে ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরম কিন্তু মূলত আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা যদি 50% উপরে থাকে তাহলে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হবে এবং মানুষ তরতরিয়ে ঘামবে বলে আবহাওয়া সূত্র আমি জানতে পেরেছি। তবে এখানে যে মূলত যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জেলার যে খেটে খাওয়া মানুষ আছে, মূলত যারা ইজি বাইক চালায় কিংবা রিক্সা চালায়, ভ্যান চালায় কিংবা দিনমজুর আছে, এরা কিন্তু একেবারে বাইরে। ঈদের ষষ্ঠ দিনেও পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার সমুদ্র সৈকত। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আপনি আমাদের জানাবেন পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং কি বলছেন পর্যটকরা? যেমন
যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের ৬ষ্ঠ দিন কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে তিন ধরনের টাইনে লোকারণ্য কক্সবাজারের সমুদ্র সৈকত যেন মানবের মেলা বসেছে গত ৬ দিন ধরে। এইবারের ঈদ উল আজহার মতো কখনো কক্সবাজারে পর্যটক এসেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলতে পারে না, কারণ তারা এবার বলছে 10 দিন টানা ছুটিতে ঈদের প্রথম 3 দিন হয়তো পর্যটক সংখ্যা কম ছিল, কিন্তু এরপর থেকে কক্সবাজারের যে পরিমাণ পর্যটক এসেছে সেটি বর্ষাকালে এই ধরনের পর্যটকের আসা পর্যটন ব্যবসায়ীরা বলছে তারা খুব কমই দেখেছে গত 5-7 বছরে। এবং কক্সবাজারের যেই লাবণী, সুগন্ধা, কলাতলি সহ যে পর্যটন স্পট রয়েছে সেখানে আজকে কক্সবাজারের যেই আবহাওয়া এবং যারা বলেছেন যে কক্সবাজারে সব মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির অতিরিক্ত বা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা নাই বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় যেটি সেটা হলো কক্সবাজারের জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা এবং লাইফ গার্ডরা সার্বক্ষণিকভাবে পর্যটকদের জন্য সতর্ক করতেছেন। কিন্তু যদিও এটি অপ্রতুল, গত 10 বছরে কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রায় 60 জন পর্যটকের মৃত্যুবরণ হয়েছে বলে পর্যটকরা যে সংশ্লিষ্ট যারা তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় যে কক্সবাজারের লাইফ গার্ডের যেই বিষয়টি প্রশিক্ষণ থাকা দরকার এবং উদ্ধার কর্মীদের যে অপ্রতুল রয়েছে সেই বিষয়টি তারা অভিযোগ করেছে। এবং হোটেল মোটেল মালিক সমিতি ব্যাপারে যেটি অভিযোগ করে সব পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নেওয়ার, সেটিও এবার জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর তৎপরতায় অনেকটা কমেছে বলে জানিয়েছে পর্যটন যারা ঘুরতে এসে পর্যটকরা। আরেকটা বিষয় যেটি হলো কক্সবাজারের যেই হোটেল মোটেল মালিক সমিতি তারা বলেছেন যে যদি আগামীকাল যেহেতু শুক্রবার আছে হয়তো তারা সর্বশেষ পর্যটকরা অতিরিক্ত পর্যটক হতে কালকে পর্যন্ত দলটা থাকবে, এরপরে কিন্তু তাদের পর্যটক যেই স্পটগুলো কিন্তু আবার লোকশূন্য হয়ে যাবে। কিন্তু সব সময় শুধু যখন পর্যটক আসে তখন ভ্যাট ট্যাক্স সহ সরকারি প্রতিষ্ঠানগুলো তৎপর থাকে, কিন্তু পর্যটন ব্যবসায়ীদের যেটি অভিযোগ সেটি হলো যে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে 360 দিন তাদেরকে সুরক্ষিত রাখতে হয়, ভাড়া দিতে হয় এবং কর্মচারীদেরকে খাওয়া দাওয়ার পরিবেশ সব কিছু পোষণ করতে হয়, কিন্তু তাদের ব্যবসা হয় সব মিলিয়ে 100 থেকে 120 দিন, কিন্তু সেই 120 দিন দিয়ে তাদেরকে 365 দিনের খরচ পোষাতে হয়। সেই ক্ষেত্রে পর্যটন ব্যবসায়ীরা বলেছেন যদি সারা বছরই পর্যটকরা শুধু ছুটির দিনে যদি কক্সবাজার না এসে ঘোরার স্পটগুলো যদি ছুটি নিয়ে ঘুরতে আসে সেক্ষেত্রে তারাও বাঁচবে। পর্যটকদের যেই অভিযোগটুকু রয়েছে অতিরিক্ত দাম নেওয়ার সেটিও অনেকাংশে কমে যাবে এবং উভয়ের জন্য লাভ হবে। যখন উভয়ের পর্যটক সবসময়ই একটা প্রবাহ থাকবে তখন হয়তো জিনিসপত্রের যে দামের অভিযোগটি রয়েছে এবং যে বিভিন্ন জীবনহানি সহ পর্যটকের স্পটগুলোতে যে সমস্যাটি হয় সেটি অনেকাংশে কমে যাবে। আরেকটা বিষয় সেটি হলো কক্সবাজারের যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে সেখানে যদি স্টেক হোল্ডারদেরকে রাখা হয়, যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছে তারা যদি তাদের সমস্যা চিহ্নিত করতে পারে এবং তারা যদি সমাধান দিতে পারে সেই ধরনের লোকজন রাখার জন্য ব্যবসায়ীরা আহ্বান জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হলো পর্যটন যেই সেলটি রয়েছে এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি সেখানে শুধুমাত্র সরকারি আমলা এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে রাখা হয়, কিন্তু সেটা যদি পর্যটন সেবী যারা বিচের সাথে পর্যটন ব্যবসার সাথে সার্বক্ষণিকভাবে জড়িত থাকে তারা যদি তাদের সেই সময়টুকু মেধাটুকু ব্যয় করে তাহলে একদিকে পরিচ্ছন্ন বিচ হবে, এখানে প্লাস্টিক মুক্ত বিচ এবং ইসিভুক্ত যে এলাকা এখানকার জীববৈচিত্র্য রক্ষার জন্য সবকিছু মিলিয়ে জীববৈচিত্র্য রক্ষার জন্য যেই আন্দোলন, পরিবেশের যে সুরক্ষা দরকার সেটিও কিন্তু কক্সবাজার থেকে রক্ষা হবে যদি সেটি জানা লোকগুলা যারা যে বিষয়ে জানে না সে বিষয়ে তাদেরকে রাখার জন্য প্রস্তুত থাকে এবং এই যে পর্যটন শিল্পে রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার উদ্যোগ প্রয়োজন বলে এবং শান্তি শৃঙ্খলার জন্য উভয়ের প্রচেষ্টা বলে জানিয়েছে অসন্তুষ্ট দপ্তর। আমার কাছে এটাই ছিল সর্বশেষ। স্নেহা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারের পর্যটক সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।